আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সাতকানিয়া বাঁশখালীতে মানবিক বিপর্যয়, দাফনের জন্য মিলছে না মাটি, জলাবদ্ধতায় রাজধানীবাসীর চরম ভোগান্তি। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, ৮ দিন হাসপাতাল নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। জনগণের পাশে থাকলে দেশ গড়তে কোনো বাধাই আটকাতে পারবে না বিএনপিকে। বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উদ্বোধনে প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর মহড়া পরিদর্শন। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের সাথে চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর চেষ্টা চলছে। সংবিধান সংস্কার কমিটি গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের তুমুল বিতর্ক। বিরোধী দলের ওয়াকআউট, রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের। এবং রাতে প্রথম সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ, দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এছাড়াও বগুড়া ও কুমিল্লায় জলাবদ্ধতাও ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে। কোথাও নদীর পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় দুর্ভোগ অব্যাহত রয়েছে। তৈদুর রহমান নিশান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবনে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবন কেরানীহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে। দীঘিনালা, লংদু ও সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে নিচু এলাকায় কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। দুর্যোগে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে বাঁধ ভেঙে ২৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়েছেন। আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসন ১,৭৫০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি সরে যাওয়ায় কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। বগুড়ায় সোমবার বিকেল পর্যন্ত ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরেও পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। কুমিল্লায় রাতভর ভারী বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে, যান চলাচল ব্যাহত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অধিকাংশ এলাকায় এখনও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পার্বত্য জেলাগুলোতে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সেখানকার প্রায় ৯০% এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। প্রিয়জনদের দাফন করার মতো এক টুকরো শুকনো মাটিও মিলছে না। ভেলায় করে লাশ নিয়ে মাইলের পর মাইল ছুটছে বানবাসী মানুষ। রনি দেশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। বানের পানি মানুষের ঘরবাড়ি বা শেষ সম্বল কেড়ে নেওয়ার এই দৃশ্য এখন প্রতিদিনের। সর্বগ্রাসী এই বন্যা কেড়ে নিয়েছে মানুষের শেষ ঠিকানা। এমনকি পানির তীব্র স্রোত জীবিত মানুষের পাশাপাশি মৃতদেহগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই নির্মম আচরণে অনেকে যেন সুখের ভাষাও হারিয়ে ফেলেছেন। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর মানুষ দেখেছে এমন কিছু হৃদয় বিদারক দৃশ্য, যা তারা কখনো কল্পনাও করেনি।
পানির রুদ্ররূপ এতটাই ভয়াবহ ছিল যে দুই উপজেলার প্রায় 90% এলাকাই এখন জলমগ্ন। মাথাগুজার শেষ আশ্রয় কেন্দ্রগুলো রেহাই পায়নি বানের পানি থেকে। যে পরিমাণ পানি বাড়ছিল সে পরিমাণ কমতেছে না। ঘরে বাড়ি পানি, মানুষ রান্না বাড়া করে নেওয়ার খানা পিনা খাইতে বহুত কষ্ট হই। হাসপাতাল সব পানির নিচে ঢুকে যাচ্ছে, পানি কমে নাই, এই কিন্তু চিকিৎসা হইতেছে না। ঘরবাড়ির পাশাপাশি তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, আর বুক সমান পানিতে ডুবে গেছে কবরস্থানগুলো। স্বজন হারানো মানুষকে সামান্য শুকনো জায়গার খুঁজে ছুটতে হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। কোথাও আবার দেখা গেছে আরো করুণ দৃশ্য। তীব্র স্রোতের মুখে বাবার কবরটি যেন ভেঙে না যায়, তাই বুক সমান পানিতে নেমে জীবন বাজি রেখে আঁকড়ে ধরে আছেন এক সন্তান। চোখের জল আর বানের জল এক হয়ে মিশে গেছে সেখানে। বাজালিয়া এলাকার ঢল তো আরও বড়ই নির্মম। প্রবল স্রোতের কবর ভেঙে 3টি লাশ ভেসে যাওয়ার পর আবার তা উদ্ধার করে পুনরায় অন্যত্র দাফন করতে হয়েছে স্বজনদের। গত দুদিনের বৃষ্টি কিছুটা কমলেও স্বস্তি নেই বানবাসী মানুষের। জোয়ারের পানি নতুন করে শঙ্কা বাড়াচ্ছে উপকূলের এই জনপদে। লোনা পানি আর ক্ষুধার জ্বালায় কাতর মানুষের দীর্ঘশ্বাস বাড়ি হয়ে উঠছে দিন দিন। স্কুল, কলেজ অথবা ধর্মীয় প্রতিষ্ঠান অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রতিটি জায়গায় এখন পানির নিচে। তাই তো শিক্ষা কার্যক্রম, চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে এই অঞ্চলের মানুষের সাধারণ জীবনযাপন। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন 2-3 দিনের মধ্যে যদি বন্যার পানির উন্নতি না হয় তাহলে অসংখ্য মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী সবচেয়ে বেশি ভোগান্তিতে কর্মজীবী মানুষ। প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনায় এইচএসসি পরীক্ষার্থীরা। একই পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদেরও। আবহাওয়া অফিস বলছে পুরো জুলাই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে, তবে 2 দিন বিরতি দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে 16 জুলাই থেকে। এদিকে দেশের 8 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বন্যা কবলিত 11 জেলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, 8 দিন হাসপাতাল নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, বেকারি রিমোট আইসিইউ ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও, তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। দেশ পুনর্গঠনে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ পাশে থাকলে দেশ গড়ার কাজে কোনো বাধাই বিএনপিকে আটকাতে পারবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে পারলেই প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট এগুলো যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো। যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানেই সেটি ফেলে দেবো। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারি? এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো, যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মহড়াস্থলে পৌঁছে পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেলের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় সেনা কর্মকর্তারা মহড়ার কৌশলগত প্রস্তুতি সম্পর্কে তাকে
অবহিত করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর উপর জনগণের গভীর আস্থা রয়েছে, সেই মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। নিজেকে সেনা পরিবারের সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যদের কাছে আসলে তার শৈশবের কথা মনে পড়ে। এ সময় সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে সরকার প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী অগ্রসর হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন, তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্যের বিষয়ে সরকারের বিবেচনা করার কিছু নেই। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সরকার ইতিমধ্যে ভারতকে অনুরোধ জানিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার, এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা, সে সাজা ফেস। বিরোধী দলের তীব্র আপত্তি ও ওয়াকআউটের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে জাতীয় সংসদে গঠিত হয়েছে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি। সংসদের চিফ হুইপ এই কমিটি গঠনের প্রস্তাব করলে এর তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা। এ সময় ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। ইন্দ্রদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে সব ছাপিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সংবিধান সংস্কার প্রসঙ্গ। গঠন সম্পর্কিত প্রস্তাব। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়নপূর্বক সংসদে রিপোর্ট পেশ করার জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে 12 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। তার বক্তব্য শেষ হতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন বিরোধী শিবিরের নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই কমিটি হলে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে দেয়া প্রায় 70% মানুষের রায় উপেক্ষিত হবে। আমরা দুইটা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের নেতা একটু যদি শুনতেন, হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যদের একসাথে 2 শপথ অসাংবিধানিক। এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা 2টা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেইনি, মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? এর আগে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে কত টাকা দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি তদন্ত পরিচালনা করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া মাননীয় স্পিকার। এছাড়া কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধনী বিল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধনী বিল 2026 সংসদে পাশ হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। সংবিধান সংশোধনে গঠিত কমিটির প্রতি সমর্থন না জানিয়ে সংসদ থেকে ওয়ার্কআউট করে এসে তিনি একথা জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, গণভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন থাকলেও সরকার গঠনের পর বিএনপি বাস্তবায়ন না করার ষড়যন্ত্র করছে। পরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের অধিকাংশ সদস্য নতুন, তাই রীতি বুঝতে সময় লাগবে। না বুঝে ওয়াকআউট করেছেন বলেও দাবি করে তিনি বলেন, এ সংশোধনের মাধ্যমে গণভোটের রায়কে উপেক্ষা করা হচ্ছে না। সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোনো বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। সংবিধান নতুন করে লেখার তো কোনো সুযোগ নেই। কাজে আমরা সংবিধান আজকে হোক, কালকে হোক, পরশু একদিন সংবিধান সবাই মিলে সংশোধন করবো, এটাই বাস্তব। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের ইবোলা ভাইরাসের ভ্যাকসিনের মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ বা হিউম্যান ট্রায়াল শুরু হতে যাচ্ছে। আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলার অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী বান্ডিবুগিও স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাত্র 8 সপ্তাহে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। তবে এখনও এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি। যুক্তরাজ্যের 18 থেকে 55 বছর বয়সী 50 জন সুস্থ মানুষের উপর প্রাথমিকভাবে এই ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা চালানো হবে। অক্সফোর্ডে তৈরি এই ভ্যাকসিনটিতে বিশ্বখ্যাত করোনা ভ্যাকসিনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই কয়েক লাখ ডোজ প্রস্তুত করে রেখেছে। আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় ইবোলার এই প্রাদুর্ভাবে এরই মধ্যে 6 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ফলে এই ট্রায়ালটিকে চিকিৎসার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এবার খেলার খবর। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি-20তে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে জিম্বাবুয়ে। বুলাওয়েতে আগামী 17 জুলাই শুরু হবে দুই দলের ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের মূল লড়াই। এজন্য জোর প্রস্তুতি শুরু করেছে দুই দল। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই টি-20 দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। আর ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক তাহিদ হৃদয়। মুস্তাফিজের জায়গায় টি-20 দলে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। টেস্ট এবং ওয়ানডের ভুল ত্রুটি শুধরে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। আইসিসি জুন মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন পেলেন তিনি। 3 ম্যাচে 157 রান করার পাশাপাশি নিয়েছেন 2টি উইকেট। প্রথম ওয়ানডেতে অপরাজিত 86 রান এবং 2 উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। পুরো সিরিজে অসাধারণ নৈপুণ্যের জন্য জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। জুন মাসের সেরা হওয়ার দৌড়ে মোসাদ্দেকের প্রতিদ্বন্দ্বী ভারতের শুভমান গিল ও নিউজিল্যান্ডের নাথান স্মিথ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সাতকানিয়া বাঁশখালীতে মানবিক বিপর্যয়, দাফনের জন্য মিলছে না মাটি। জলাবদ্ধতায় রাজধানীবাসীর চরম ভোগান্তি। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, 8 দিন হাসপাতাল নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। জনগণ পাশে থাকলে দেশ গড়তে কোনো বাধাই আটকাতে পারবে না বিএনপিকে। বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উদ্বোধনে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর মহড়া পরিদর্শন। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের সাথে চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর চেষ্টা চলছে। সংবিধান সংস্কার কমিটি গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের তুমুল বিতর্ক। বিরোধী দলের ওয়াকআউট, রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের।
এবং রাতে প্রথম সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।